আড়িয়াল বিলের প্রচণ্ড চিল দেখতে কেমন তাকে দেখার বড় স্বাদ। এই শরতে স্বাদের বাসনে যোগ হয় প্রিয়তমার নাক ছাবির মতো শাপলা, জলজ ঝাড়বাতি, কচুরি, শালুক ফুল, বিলের কই, পানকৌড়ি, শরতের মেঘ, রোদ্দুর। অতি প্রাচীনকালে বর্তমান মুন্সিগঞ্জ, অতীতের বিক্রমপুরের অধিকাংশ ভূখণ্ড ছিল আড়িয়ালের গর্ভে। আড়িয়ালকে চুরাইন নামেও ডাকা হতো। প্রাচীনকালে গঙ্গা ও ব্রহ্মপুত্রের দেখা হয়েছিল এই তীর্থে। নদীর গতিপথ বদলে গিয়ে জলরাশি রূপ নেয় বিলে। বিলের চারপাশের গ্রামগুলো ছিল জলমগ্ন, জলের গ্রাম বলা যেতে পারে। এখন যেমন জল ভরা বিলে শাপলা তোলা হচ্ছে, বিলের আড়ালে পড়ে যাওয়া দিঘি থেকে ধরা হচ্ছে মাছ, শামুক। কি শাপলা তুলে আসলেন? শাপলা তোলা শেষ? কখন গিয়েছিলেন শাপলা তুলতে? 4টার দিকে। ভোর 4টায়? 4টায়। আচ্ছা, শাপলাটা ফুটতে শুরু করে কোন মাস থেকে? শাপলা জ্যৈষ্ঠ মাস থেকে। জ্যৈষ্ঠ মাস থেকে ফুটতে শুরু করে। কতদিন থাকবে? থাকবে কেরে কাতি মাস ধরে। প্রতিদিন কি পরিমাণ এরকম শাপলা তুলেন? প্রতিদিন আমরা মনে করেন ওই যে 15টা করে আড়ি বাঁধি, ওই 4টায় 60টা শাপলায় মনে করেন এক আড়ি। আচ্ছা, এক আড়ি শাপলা আমাকে 14 টাকা দেয়। এক আড়িতে 14 টাকা পায়? হ্যাঁ হ্যাঁ। তাহলে ডেইলি কত আটি বিক্রি করেন? আমরা দুজনে মনে করেন 100 আটি উঠাই। 100 আটি? হ্যাঁ, 100 আটি উঠাইলে আমাকে 1500 টাকার কাজ হয়। 1500 টাকার কাজ হয়। এই যে আপনাদের এই কাজটা কতদিন থাকে? জ্যৈষ্ঠ থেকে কার্তিক মাস। কার্তিক পর্যন্ত 5 মাস আপনারা তুলেন শাপলা? প্রচুর শাপলা হয়তো। তাই? এই এখানে মনে করেন 4টা গাড়ি আছে, 4টা গাড়ি সব মনে করেন ঢাকায় নিয়ে যায়। মাল ঢাকা নিয়ে যায়? হ্যাঁ হ্যাঁ, কারণ বাজার দেয়। আপনারা মানে কতজন নামেন এই শাপলা তুলতে? একটা গাড়িতে মনে করেন 15টা নৌকা নামতে হয়। এক গাড়ির জন্য 15টা নৌকা নামলে মনে করেন এক গাড়ির বুঝ হয়। আর আসে 4 গাড়ি? হ্যাঁ, একটা গাড়িতে মনে করেন 1400-1500 শাপলা নেয়। আড়িয়াল বিলে মাছ কিরকম এখন? মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ। ভাগ্য গুণে মানুষ পায় ইনশাআল্লাহ। ভাগ্য গুণে পায়, সবাই যে মাছ পাবে না তেমন কোনো কথা নেই, রিজিকের মালিক আল্লাহ। মানে আজকে কি মাছ ধরছেন একটু দেখি তো, আজকের মাছগুলো একটু দেখি। কি মাছ ধরলেন? দেখুন তেলাপিয়া মাছ আছে 2টা আর নলার কোন আছে 3টা। এটা আচ্ছা, আপনি মাছ ধরতে বিলে কখন নামলেন? এই আজানের সময়। আজানের সময়? আচ্ছা, প্রতিদিন নামেন? প্রতিদিন, ওই 2-1 দিন বাইরে থাকি। আর এমনি প্রতিদিন নামেন? কোন মাস থেকে কোন মাস বিলে থাকেন এই মাছ ধরতে? এই যে জ্যৈষ্ঠ মাসে থেকে নামি, তারপরে চলতে থাকে মানে কার্তিক পর্যন্ত চলতে থাকে? কার্তিক। কি মাছ পেলেন? কই মাছ 2-4 আলি পাই, কোনোদিন 4 আলি পাই, কোনোদিন 5 আলি পাই। দেশি কই? দেশি। আচ্ছা, এগুলি বিক্রি করেন কততে? বিক্রি এই 700 টাকা যায়, 800 টাকা যায়। কি হচ্ছে বিলের মাছের খবরটা বলেন তো, মাছের সংবাদ জানতে চাই। মাছ এখানে কম, ওই চায়নায় খেয়াল আছে। চায়না জাল এসে কি করছে? এই চায়না জালে দেখে বাচ্চা ডিমা সিদ্ধা সব ধরে হালায়। ও সব ধরে বাস পোনা টোনা সব নিয়ে যায়। এগুলো মাছের মানে মাছ কমে গেছে? মাছ কমে আছে। কই সাইজ কিরকম এই তো? ছোট। এই দেখুন, বিদেশে এই যে কনস্ট্রাকশনে কাজ করতাম। কয় বছর আসলে? আসলাম 5 বছর। এই যে সুদিন বা শুষ্ক মৌসুমে বিল তৈরি হয় সবজির ভরকেন্দ্রে। ভাদ্র আশ্বিন থেকেই শুরু বীজ বপনের প্রস্তুতি। তবে বিলের জলে স্থলভাগের হিস্সা বাড়ানোর একটা লুকোচুরি খেলা তো চলছেই।
আচ্ছা, কি অবস্থা, কি করছেন এটা? এটা কচুর দিয়া বানছি, লাউ, মিষ্টি কুমড়া, করল্লা, এখানে আমরা কি করি। আচ্ছা, কোন জায়গায় বাঁধেন এটা? নিয়ে যাবেন কই? আর নিয়ে যাবো ওই ক্ষেতে। ও, ক্ষেত দিকে? হ্যাঁ। আচ্ছা, কয়টা করছেন এবার ডিপ? এবার এটা 35টা করছি। 35টা করছেন। কেমন হয় কুমড়া? ভালোই হয়। ভালো হয়। কয় মন হয়েছে গতবার? মনে করেন এই 25টার মধ্যে 2-3 লাখ টাকা পাওয়া যাবে। শুধু কুমড়া দিয়া? আর কুমড়া স্টার লাউ দিয়ে 2-3 লাখ। হ্যাঁ। আপনি একাই করেন? আমি দেখি। তা সারা বছর আপনার এটাই কাজ? হ্যাঁ, ঠিক আছে। এই সারা বছর 2-3 লাখ টাকা ইনকাম। আর এমনি কি করেন? এমনি আমার যে ক্ষেত আছে ধান, ও, ধানও করেন। কেমন হয় ধান? ধান মনে করেন 800, 900, 700। 700 মন ধান পান? 700, 800। মানে যে বয়সী আসলে গত আপনার 2000 মন, 1500 মন, 1800 মন খেতে করছে। ওরে বাপ, যখন আপনার বয়স ছিল। হ্যাঁ। আর এখন কি জমি বেচে দিচ্ছেন? না, তাহলে ওই নিজের আছে আর কি, যে আর কি টাকায় জমা নেই। ও আচ্ছা, বর্গা করেন? বরকা না এটা, তাহলে পত্তন নেন? মনে করেন পত্তন নেই। পত্তন নেন, হ্যাঁ। ভালো থেকো আড়িয়াল বিল। এই শুভকামনায় বিল ভালো থাকতে পারছে না। দখল দূষণে মাছ কমছে, পাখির বিচরণও কমতির দিকে। পুরাতন মানুষ ছাড়া বিল নির্ভর জীবিকাও চান না এ সময়ের মানুষেরা। বিল ঘেরা গ্রামের মানুষের জীবিকার ভরসা বিদেশ বিভূই। যাদের উড়াল দেবার সাধ্য নেই, তারা বিলের মাটি আঁকড়েই জীবন চালাচ্ছেন। মাটি তুলতে কখন নামলেন? হ্যাঁ, 1 ঘন্টা। কি করেন আপনার এমনিতে? এই মাটি তোলা আপনাদের পেশা? বিল থেকে সবসময় মাটি তোলেন? বর্ষার সময় তুলেন? ও, 1-1.5 মাস। এই মাটিতে কি হয় চাচা? নাকি ইট খোলায়? কোনটা? ওইগুলো বাড়ি বাঁধে? আচ্ছা, এক লোকের সাথে কজন আছেন আপনারা? 5-6 জন। এক লোকা মাটির দাম কত? 2000, 2000, 3000। আচ্ছা, আর এই যে আজকে যে তুলছেন কত পাবেন? 500 কম। কিসে? একজন? একজন 500 করে পাবেন। জমি টমি করতে পারছেন কাম কাজ করে? না, ওরে বাবু, এই যে 400-500 টাকা পাই। হ্যাঁ। চাইলে দাম 60 টাকা 70 টাকা। হ্যাঁ। তোর দাম কত? 10-22 টাকা খাবো। মানুষ কেন নিঃসঙ্গতাকে খুঁজে নেমে পড়ে নির্জনতার পথে? তার একটা কারণ হতে পারে যে মানুষ ছায়ার মাঝে নিজেকে দেখতে চায়, কথা বলতে চায় ছায়ার সঙ্গে। সেটা খুব সাধারণ কথাই বলা হলো, কিন্তু আসলে মানুষের কিন্তু জানার বিষয়টা প্রকৃতির যে রহস্য তাকে খোঁজ করাই মানুষের আসলে একটা লক্ষ্য। নিঃসঙ্গতাকে খোঁজা, যে এই যে মেঘের রং বদলে বদলে যায়, মেঘের যে অনেক রং, সেই রঙগুলো কীভাবে প্রকাশিত হয়, প্রকাশ পায়, সেটা একটা জানার বিষয়। এবং জলের সঙ্গে কোন প্রণয়ে ফুলের রং লাল হচ্ছে, নীল হচ্ছে, সাদা হচ্ছে, এই অদ্ভুত যে জানাটা, এই জানার রহস্যের কাছে পৌঁছতেই কিন্তু মানুষকে কখনো কখন নিঃসঙ্গ হতেই হয়। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। গ্রাম মরে যাচ্ছে, গ্রামেরা মরে যাচ্ছে।
গ্রাম থেকে দোআঁশ মাটির মানুষ হারিয়ে যাচ্ছে। মানুষেরা যেন আজ পোর্সিলেনে গড়া। হুমায়ুন আজাদের রাড়ীখাল যেমন ছিল মিষ্টি মেয়ের মতো, খুব রূপসী চাঁদের মতো, কোন মরকে ধরল তাকে, তার চোখ বসে যাচ্ছে, কালচে দাগ চোখের চারপাশে, সেই গোলগাল মুখটি নেই, কেমন শুকনো। গ্রাম মরে যাচ্ছে রাড়ীখাল। বাদুড়েরাও জানাচ্ছে গ্রাম হত্যার প্রতিবাদ। কে শোনে কার স্লোগান। হুমায়ুন আজাদ এই মাটিতে ছিলেন 15 বছর 6 মাস, থাকতে চেয়েছিলেন 1500 বছর। না, থাকবেন হুমায়ুন আজাদ এই রাড়ীখালেই পৃথিবীর সমান বৎসর। মানুষই কি সব কথা ফুটিয়ে বলে? আর যা ফুটিয়ে বলে না তা কি কথা নয়? গাছেদের কাছে, অপরিচিত তৃণের কাছে গিয়েও দেখেছি, স্পর্শ করে বুঝেছি তাদের মনের কথা, অব্যক্ত কথা। গাছেরা কথা বলে। গাছের এই অনুভূতির ভাষা যার কাছ থেকে জানা, তিনি রাড়ীখালের জগদীশ চন্দ্র বসু। প্রাচীনকাল থেকে ভারতবর্ষের মানুষ বিশ্বাস করত গাছ একটা জীবন্ত সত্তা। একই বিশ্বাস ছিল অ্যারিস্টটলেরও। তাহলে জগদীশ বসুর আবিষ্কারে নতুনত্ব কোথায়? গাছের যে প্রাণ আছে তার কিছু স্থূল লক্ষণ সম্পর্কে মানুষ জানত। যেমন গাছ জন্ম নেয়, বড় হয়, একদিন মরেও যায়। কিন্তু বাইরের কোনো উদ্দীপক বস্তু ব্যবহার করলে বা গাছকে আঘাত করলে গাছ কিভাবে সাড়া দেয় সেটা জগদীশচন্দ্র বসু যন্ত্রের সাহায্যে প্রমাণ করে দেখান। বেতার যন্ত্রের প্রথম উদ্ভাবক হিসেবে জগদীশচন্দ্র বসুর কথাই বলেন অনেকে, যদিও বেতারের আবিষ্কারক হিসেবে বিশ্বের স্বীকৃতি লাভ করেছিলেন মার্কনি। কারণ জগদীশচন্দ্র বসু এটার আবিষ্কারকে নিজের নামে প্যাটেন্ট করেননি। এ কারণেই এই আবিষ্কারের জন্য তার দাবি স্বীকৃত হয়নি। হাট থেকে মুড়ি বাতাসার মতো আস্ত বাড়ি নিয়ে ফেরা যায় বিক্রমপুরের ঘোড়াদৌড় থেকে। এখানকার কলাবাগান এলাকায় কলাবাগানের কাঠপট্টিতে এলে 2 লাখ থেকে 40 লাখ টাকায় ঘর নিয়ে বাড়ি ফেরা যাবে। একসময় বার্মার লোহা কাঠ, শাল কাঠ ও টিন দিয়ে এ ঘর তৈরি করা হলেও এখন নাইজেরিয়ান লোহা কাঠ, সেগুন কাঠ, কেরোসিন কাঠ, ইউক্যালিপটাস কাঠ ও টিন দিয়ে অধিকাংশ ঘর তৈরি করা হচ্ছে। কি
কিভাবে একটা ঘর তৈরি করতে আপনি কতদিন সময় নেন? আমাদের 1 সপ্তাহ সময় লাগে। মানে কত ফুট বাই কত ফুট 1 সপ্তাহ হয় আপনার? এতে মনে করেন 23 ফিট বা 20 ফিট বা 12 ফিট বা 23 ফিট। এই ঘরগুলি সাধারণত কোথায় যায়? এই বিক্রমপুর বা মুন্সিগঞ্জের মধ্যেই থাকে না বাইরেও যায়? বাইরেও যায়, মোটামুটি বাংলাদেশের সব এই যায়। কী কী কাঠ কাজে লাগান এখানে? এখানে দেশি কাঠের ভিতরে ইউক্লিপটাস। ইউক্লিপটাস? হ্যাঁ ইউক্লিপটাস টেকসই? হ্যাঁ ইউক্লিপটাস টেকসই। আচ্ছা, আর আর হলো লোহা কাঠ। লোহা কাঠ। এটা কি কাঠ? এটা লোহা কাঠ। লোহা কাঠ। হ্যাঁ, নাইজেরিয়ার। টেকসই কিরকম হয় একটা ঘর? টেকসই মনে করেন এই আটাটা দিয়ে করলে তাও 40-50 বছর। 40-50 বছর। আর লোহা কাঠ দিয়ে করলে মনে করেন 100 বছর। মানে এই কাঠ পুরোটা দিয়ে করলে 100 বছর 100 বছর গ্যারান্টি। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। বিক্রমপুর বা মুন্সিগঞ্জের ঘর বলে পরিচিতি পেলেও কারিগরদের মাধ্যমে নকশা এসেছে ভারতের আসাম থেকে। লোহা কাঠ দিয়ে তৈরি ঘরগুলো সাধারণত 20 থেকে 100 বছর পর্যন্ত টেকসই হয়। একসময় মুন্সিগঞ্জের চৌহদ্দির মধ্যে কাঠ টিনের এই নকশাওয়ালা ঘরের ব্যবহার ছিল, কিন্তু এখন সারা দেশেই বসত ছাড়াও রেস্টুরেন্ট ব্যবসার জন্য চাহিদা বেড়েছে। এই বাজারটা গড়ে উঠলো কিভাবে একটু বলেন তো? এই আমাদের ঘর নিয়ে ঘুরে আসছে বেশি কারণ এই ঘরের জন্য। ঘরের জন্য এই বিক্রমপুরের ঘর বিখ্যাত হয়ে গেল। হ্যাঁ, বিখ্যাত হয়ে গেছে। আমরা ঘর বানাই রাখি, যদি এরকম নেয় অর্ডার করলে আমরা বানাই দিই। যেরকম চায় সারা বাংলাদেশ থেকে লোক আসে। আচ্ছা, কতজন ব্যবসায়ী আছেন আপনারা? 40 থেকে 50 জন। 50 জন। শুরু হয়েছিল কজনকে দিয়ে? শুরু হচ্ছে মাত্র আমরা 3 জন ছিলাম। আপনারা 3 জন ছিলেন? তা আপনি ব্যবসা শুরু করলেন কেন? করে দেখছি চলে, হ্যাঁ নেয় মানুষে নিয়ে ভালো পাইছে, নিতেছে, এই আস্তে আস্তে বাড়তেছে। এই আস্তে আস্তে আপনারা 3 জন শুরু করেছিলেন, এখন 40 জনের মতো হয়ে গেছে। 40 থেকে 50 জন হয়ে গেছে। 50 জন হয়ে গেছে। তা কাঠটা কোথা থেকে আনেন? এই কাঠটা আমরা আনি, লোহা কাঠটা আনি আমি চিটাগাং থেকে। এটা ইম্পোর্টের মাল, বাইরের মাল। আর দেশি কাঠগুলো তো দেশেই হয়। তা সারা বাংলাদেশে বিক্রমপুরের ঘর ছড়িয়ে পড়ছে। এটা কি থাকার জন্য নিচ্ছে নাকি রেস্টুরেন্ট বা? থাকার জন্য নিচ্ছে, রেস্টুরেন্টের জন্য নিচ্ছে। এইগুলো রেস্টুরেন্টের জন্য, রিসোর্ট, কটেজ। আচ্ছা, আবার কেউ কটেজ হিসেবে নিচ্ছে। তো কত থেকে কত টাকা দামের ঘর করেন আপনারা? আমাদের এখানে 2 লাখ থেকে শুরু করে 18, 20 লাখ, 22 লাখ টাকা পর্যন্ত। আপনি সর্বোচ্চ কত টাকা দামের তৈরি করেছেন? আমি সর্বোচ্চ আমি 25 লাখ টাকা পর্যন্ত তৈরি করেছি। লোহজংয়ের ঘোর ধরে আরেকটি পণ্যের বাজার বসে প্রতিদিন। এই বাজারে দুধ আসে পদ্মার ও প্রান্তের চর থেকে। 10 থেকে 11টার মধ্যে একের পর এক দুধের কলস ভর্তি ট্রলার এসে ভিড়তে শুরু করে ঘাটে। এই দুধ কোথা থেকে আনলেন? এই চরে থেকে আনছি, হামিদ মাতবরের চর থেকে। আচ্ছা, আপনারা কি ওই চরে থাকেন? কিনে আনেন দুধ না নিজেদের গরু? আমাদের গাবি। কয় ঘরের দুধ এখানে? এটা এখানে আমরা 3টা পালা আছে। একটা পালায় এক সময় তোলো, একটা পালায় 10 কলস। আর এখানে 3 পালায় 30 কলস উঠান, 3 পালায় 11 কলস কমে আছে। বর্ষা থেকে আবার বর্ষা, আবার বিয়ের টাইম হয়ে আছে, আবার বর্ষায় ঘাস নাই, এই গাই বর্ষা খাওয়া হলো। আচ্ছা, বর্ষার সময় দুধটা কমে যায়? কমে যায়, হ্যাঁ। আপনার গরু কয়টা? আমার গরু এখন 11টা আছে। 11টা গরু। তা প্রতিদিন দুধ আনেন? আমি না, মানে এক যেদিন যে পালা পাইবো। আচ্ছা আচ্ছা, আমরা 10 জনের ধরে এক জায়গায় করছি দুধটা। আচ্ছা, 10 জনের দুধ এখানে এক জায়গায় চাপ বেশি হইব, এক জায়গায় জমা বেশি হইব, হেই পাইবো। আমাকে এই জায়গায় আরো কাছে এই জায়গায় ডাক হইব, এই জায়গায় এখানে ডাক হবে। তাই ডাকে মানে কত করে বিক্রি হয়? আনুমানিক যে একদিন 100 যায়, আবার 150 টাকা কেজি যায়, আবার 30 টাকা যায়, 40 টাকা গেছে। এই হাটটা কত দিনের? এই দুধের হাট কত দিনের? দুধের বাজার আমার জন্মের আগের থেকে।
জমা হবার পর বাজারে নিলাম পর্বের শুরু। 1 টাকা 1 টাকা 2 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 4 5 5 টাকা 5 1 6 6 টাকা 6 7 6 টাকা 9 10 70 70 80 80 80 1 2 ক্রেতারা দরহেকে ও যাচাই করে নিলাম থেকে দুধ সংগ্রহ করেন। এই বাজারটা কতদিনের? এটা অনেক পুরনো, এই দিগুলি বাজার থাকে। আচ্ছা, মুন্সিগঞ্জের ঐতিহাসিক বাজার এটা। এই বাজারটা কোথায় ছিল? এই বাজারটা আসলে আগে ছিল দিগুলি বাজার। আচ্ছা, এখন বর্তমানে বাইঙ্গাসুরা এই ঘোড়াদুর বাজার। ও আচ্ছা, দিগুলি বাজারটা পদ্মা নিয়ে গেছে, পদ্মায় বিলীন হয়ে গেছে। বিলীন হয়ে গেছে। তারপরে এই ঘোড়াদুর বাজার। ঘোড়াদুর বাজার ঘোড়াদুরে কতদিন আগে আসলো? প্রায় 27-28 বছর হয়েছে। 27 বছর। তা এখন এই যে দুধের ডাক কিভাবে উঠে বলেন তো? দুধের ডাকটা হলো নিলাম অনুযায়ী উঠে। এটা হলো আপনার যে 1 টাকা বেশি করবে হ্যাঁ বিটটা পাইবে। আচ্ছা, শুরু করা হয় কত দিয়ে? যেমন গতকাল কত দিয়ে শুরু হয়েছে, আজকে কত দিয়ে শুরু হবে? গতকালকে শুরু হয়েছে 60 থেকে শুরু হয়েছে। হ্যাঁ, 95 টাকা বাজার আছে। আচ্ছা। অঞ্চলটি মিষ্টান্ন তৈরির জন্য বিখ্যাত। ঘোষবাড়ি বা মিষ্টির দোকান রয়েছে অসংখ্য। সেখানকার দুধের যোগান যায় এই বাজার থেকে। ভাদ্রের রোদ্দুরের তাপসয়ে আড়িয়াল বিল, রাড়িখাল ভাগ্যকুলে চলছি। দরকার প্রশান্তি। মধ্য দুপুরে প্রশান্তি আনতে মনে পড়ে ভাগ্যকুলের আলাসুর বাজারের ঘোলের কথা। মিষ্টির জন্য সুখ্যাতি আছে, কিন্তু ঘোল ছাড়িয়েছে মিষ্টির স্বাদ। তবে এখানকার ঘোষদের কথা হচ্ছে, প্রকৃতি থেকে আমরা কৃত্রিমতার দিকে যত যাচ্ছি তত হারিয়ে যাচ্ছে মিষ্টান্ন এবং ঘোলের স্বাদ। উৎপাদন বাড়ানোর সূচক তলানিতে নিচ্ছে জীবের স্বাদ। এইখানে এই যে আপনার এক মনে কটা হয় চমচম? এক মন দুধে 5.5 কেজি ছানা পাই আমরা। অস্ট্রেলিয়া গরুর দুধে আমি ছানা কমায়, তারপর বিট হয় আরো কমে যায়। ওই কারণে আগের মতো ছানা হয় না। আগে 8 কেজি 10 কেজি ছানা পাইতো। আচ্ছা, আর এখন ছানা কয় কেজি? 5.5 কেজি 6 কেজি এক মন দুধে। এক মন। তাহলে দুধেরও মানে মান কমে যাচ্ছে। মান কমে গেছে। দিন যাইতেছে আপনার গাভীর দুধের উৎপাদন বাড়াইতেছে। দুধের উৎপাদন বাড়াইতেছে আর আমাদের প্রকৃত যে কোয়ালিটি এটা নষ্ট হয়ে যেতেছে। আচ্ছা, মানটা ধরে রাখতে পারছেন না। এখন দুধের খামারিরা এরা চাইতেছে দুধের পরিমাণ বাড়ুক, কিন্তু কোয়ালিটি আগের মতো নাই। গরু এখন টিন শেডের মানে 4 দেয়ালের ভিতরে থাকে, মাঠে আসতে পারে না। ওখানে গরুকে গোসল করানো হয়, খাওয়ানো হয় ওখানে। আর আগে তো একসময় ছোটবেলাতে দেখছি মাঠে মাঠে ঘাটি ওই দুর্বাটা খাইতো এবং রোদের আলোটা পাইতো। এখন ওদের ওই সুযোগটাই নেই। আমি মনে করি ওই আগের চাইতে গরুর দুধের এখন পুষ্টিগুণ অনেক কম, যার জন্য আমাদের টেস্ট কম আসতেছে। তাহলে আপনি বলছেন যে এই যে দুধের আগের স্বাদ নাই, লেবুর আগের স্বাদ নাই, লেবুটা এখন বাণিজ্যিক হয়ে গেছে। তারপর ঘিয়ের আগের স্বাদ নাই। ঘি পাবেন কথা, ভালো দুধের ক্রিম পাইলে তো আপনি ভালো ঘি পাবেন, আরো ফ্লেভারটা আসবে, কিন্তু ওটা তো পাইতেছেন না। চল্লিশ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও। পাখি যেমন তার পূর্ণাঙ্গ ডানা ছাড়া আকাশে উঠতে পারে না, তেমনি অগ্রসর চেতনার সক্ষমতা ছাড়া
জীবনের লক্ষ্য পূরণে তুমি অসমর্থ হবে। এই বাণী যার, তিনি অতীশ দীপঙ্কর, যার জন্ম বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামে। এই যে অতীশ দীপঙ্কর, এইটা আবার কীভাবে তৈরি, মানে এটা নিয়ে আপনি বলছিলেন? অতীশ দীপঙ্কর তিনি যখন গুরু তাকে বলেছিলেন তুমি যদি আরও উচ্চতর ডিগ্রি বা আরও উচ্চতর জ্ঞান অর্জন করতে চাও তোমাকে ইন্দোনেশিয়াতে সুবর্ণদ্বীপে তুমি যাও। তো তিনি সেখানে সুবর্ণদ্বীপে যান, সেখানে মূলত এই অতীশ দীপঙ্করের বিশেষ করে আগ্নেয়গিরি লাভা থেকে এটা তৈরি করা হয়। আগ্নেয়গিরি লাভা থেকে আগ্নেয়গিরি লাভা থেকে তৈরি। এখানকার একটি মাটির ঢিবিকে অতীশ ভিটা বা নাস্তিকের ভিটা বলা হয় স্থানীয়ভাবে। বজ্রযোগিনী গ্রামটি বেশ কয়েকটি পাড়ায় বিভক্ত। বজ্রযোগিনীর নিকটবর্তী নাটেশ্বরে পরিকল্পিত নগরের সন্ধান পাওয়া গেছে। মাটি খুঁড়ে এখানে প্রাচীন অট্টালিকা ও দেবদেবীর মূর্তি পাওয়া গেছে। বর্ষা ফুরোয়নি বলে আমরা খনন কাজ দেখতে পারিনি। বৌদ্ধ সভ্যতার নিদর্শন ছাড়াও মুন্সিগঞ্জে ৬ গম্বুজের বাবা আদম মসজিদের কথা বলতে হয়। বাবা আদম স্থানীয় অত্যাচারী হিন্দু রাজাদের যুদ্ধে শহীদ হন। ১৪৮৩ খ্রিস্টাব্দে বিক্রমপুরের শাসক মহান মালিক কাফুর শাহ বাবা আদমের নামে একটি চমৎকার মসজিদ নির্মাণ করেন। বলতে হয় সোনারঙের জোড়া মঠের কথাও। ২২৪ ফুট উচ্চতার অষ্টভুজাকৃতি সোনারং জোড়া মঠ ভারত মহাদেশের সর্বোচ্চ মঠ বলে পরিচিত। ইন্দিরাপুর দুর্গেরও পরিচিতি আছে। ইন্দিরাপুর দুর্গ মুন্সিগঞ্জ শহরে অবস্থিত একটি মুঘল স্থাপত্য। সম্ভবত বাংলার সুবাদার ইসলাম খাঁ অথবা মীর জুমলা ১৬০০ শতকের দিকে জাহাঙ্গীরনগরকে পর্তুগিজ ও মগ জলদস্যু থেকে রক্ষা করতে কিছু স্থানে ৩টি জল দুর্গ তৈরি করে, তার মধ্যে এটি একটি। মুন্সিগঞ্জ জেলা সদরের ইছামতি নদীর পশ্চিম তীরে ইন্দিরাপুর নামক স্থানে এই দুর্গটি নির্মাণ করেন। জমিদার যদুনাথ শাহ আনুমানিক ১৯০০ সালের দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগুকুল গ্রামে ভাগুকুল জমিদার বাড়ি তৈরি করেন। তিনি পেশায় ব্যবসায়ী ছিলেন এবং বরিশাল থেকে লবণ, সুপারি, শাড়ির মতো পণ্য আমদানি করে মুর্শিদাবাদে রপ্তানি করতেন। ভবনের সামনে ৮টি থাম আছে, যা গ্রিক স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্য প্রদর্শন করে। বাড়িটির ভেতরের দেয়ালে ময়ূর, সাপ এবং বিভিন্ন ফুল পাখির নকশা আঁকা রয়েছে।
জলপথে দক্ষিণমুখী হলে কাঠপট্টি লঞ্চঘাট দেখা হতো জলযান থেকে। ঘাটে না ভিড়লেও ব্যস্ততা চোখে পড়ত। একবার নৌকা করে কাঠপট্টিতে এসে নামার কথাও মনে পড়ছে। মুন্সিগঞ্জের কাঠের আড়তের সামনে দিয়ে হেঁটে এলাম একবার, কিন্তু আগের সেই হাক ডাক নেই। লঞ্চঘাট উঠে গেছে। মগজের স্মৃতিতে পড়তে থাকা পলি কাঠপট্টি লঞ্চটাকে মুছে দিতে পারেনি হয়তো, কিন্তু ঘাটে কোনো চিহ্নই অবশিষ্ট নেই। কাঠ ব্যবসাতেও নাকি ভাটা প্রকট আকার নিয়েছে। বিক্রমপুরের যে কাঠপট্টি বা মুন্সিগঞ্জের কাঠপট্টি, সেই কাঠপট্টির এখন অবস্থা কি, যেটার তো একসময় খুব নাম ডাকছিল কাঠপট্টি? এখানে লঞ্চ গাটা ছিল না, মাটির মধ্যে লঞ্চ বিকত। এটা চড়া ছিল বরিশাল বানুড়িপাড়া থেকে কাঠ আসতো। কাঠ আসলে এই কাঠ এখানে ছিড়াইতো। আর এইখান থেকে লঞ্চ ঘাটটা ছিল এইখানে, আর গুদারা ঘাটটা ছিল এইখানে। দুইটা লঞ্চ ঘাটও চলে গেল, আর এই গুদারা ঘাটও সেই লঞ্চগুলো চলে গেল। আর কাঠপট্টি কি অন্য জায়গায় চলে গেল নাকি? কাঠপট্টি আস্তে আস্তে এখন অচলের দিকে যাইতেছে। আমি তো তাও দেখলাম যে একটা ওই যে এইমাত্র একটা ইয়ে আসছে, ট্রলার আসছে কাঠ নিয়ে। কম আসে এখন। আপনি দেখেন কম আসে, তাহলে এই ট্রলারগুলো কোথায় চলে যায় এখন? বিভিন্ন জায়গায় মোকাম হয়ে গেছে। ও মোকাম ছড়িয়ে পড়েছে। মোকাম তো ছড়া গেছে। সেই জন্য আগের কাঠপট্টির সেই সরগোলটা নাই, হাক ডাকটা নাই। ঠিক আছে। আচ্ছা, এই গেছে। ভাই আপনাদের গরু না সব মানে মিরকাদের মতো রং সাদা থাকার কথা, আবার লালও দেখছি। সাদাই বেশি অংশ থাকবো, অনেক সময় দেখা গেছে কিছু মোটা তাজা হইলে সেল করে আবার সাদা ঢুকাবো, সময় তো আছে। কোরবানির সময় এলেই সংবাদ মাধ্যমে নানা জাত প্রজাতির গরু নিয়ে হাক ডাক শুরু হয়ে যায়। এখন তো গরুর দাম ঠিক হয় বংশ বিবেচনায়। খামারও ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পাড়া মহল্লায়। তবে যে গরুর মান মর্যাদা কমেনি তাকে আমরা চিনি মীর কাদিমের গরু বলে। কোরবানির বাজারে মীর কাদিমের গাভীর চাহিদা এখনো অটুট। মানে মীর কাদিমের যে গরু, এর বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য যে মীর কাদিমে যে আপনার এখানে আমাদের বন্দর আছে ভুষামালের, সব জিনিস ভালো ভালো, যেন বুটের ভুসি, খেসারি ভুসি, গম ভুসি, আর বিশেষ করে আমাদের এখানে একটা খোল আছে তিসি খোল, এটা সারা বাংলাদেশে কোথাও নেই। এখানে আমাদের ক্লাসি নয়, ওই খোলটা খাওয়াইলে আমাদের খোলে গরুর মাংসটা একটু সুস্বাদু বেশি হয়। আচ্ছা, আর এই জন্য মীর কাদিম পুরান ঢাকার মানুষের কাছে মীর কাদিমের ধবল গরুটা খুব পরিচিত। এগুলির মানে ওজন কি পরিমাণ হয়? একটা এখন তো এরকম দেখছেন, যখন কুরবানির টাইমে একটা ওজন হয়ে যাবে 8 মণ 9 মণ। এখানে আপনাদের এই যে বিনিয়োগ কত একটা গরুর পিছনে খরচ? গত বছরে একটা গরু আমার 80,000 টাকা করে খাইছে। তারপর কিনা পড়েছে কত একটা গরু? কিনা পড়ছে এবার এসে লাখের মতো। 1 লাখ টাকা। তার মধ্যে 80,000 টাকা খেয়েছে। বিক্রি করেছেন কততে? 2 লাখ টাকা এবার এসে বিক্রি আসছে। সাধারণত সাদা রঙের মীর কাদিমের গরুর সঙ্গে বিক্রমপুর বা মুন্সিগঞ্জের মাটি ও জলের কোনো সম্পর্ক নেই। প্রতিবেশী দেশ থেকে আসা গাভীকে ভালো মানের খাবার খাইয়ে সুশ্রী ও পুষ্ট করে তোলার মধ্যেই রয়েছে কারিশমা। আলু দিয়ে কি করবেন ভাই? এই আলুটা খুদের সাথে সিজাইয়া তারপর গরুকে খাওয়াবেন? হ্যাঁ হ্যাঁ। সবসময় কি মানে আলু গরুকে খাওয়ান? না না, যে সময় আলুর দাম 5 টাকা কেজি থাকে ওই সময় খাওয়াই। আর গরুর কি অবস্থা? গরু কি মানে সব সাদা গরু? আপনার মীর কাদিমের সাদা গরু সব? হ্যাঁ হ্যাঁ, মীর কাদিমের সাদা গরু, লাল গরু দুটোই আছে। মীর কাদিমের কি লাল গরু? লাল গরু হয়, কিন্তু খাবারটার কারণে গুস্তটা সুস্বাদু হয়, এই কারণে এটা লালটার অনেক ডিমান্ড। আলু খাওয়ান তার সুস্বাদু তো? হ্যাঁ, আলুটা অবশ্যই। আমরা তো প্রতিদিন আলু খাই, এই কারণে গরুরও খাওয়াই।
ধলেশ্বরী থেকে মীর কাদিমে ইছামতি নামে খালের প্রবেশ। সেখানে বেদেদের বসবাস ছিল একসময়। বেদেরা শরীয়তপুর সহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এখন যারা আছেন তাদের বেশিরভাগের জীবিকা ধলেশ্বরী থেকে মাছ ধরা এবং বিভিন্ন পণ্য ফেরি করে বেড়ানো। কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, কি করেন এখন? এখন মাছ ধরি। মাছ ধরেন? জি। কতদিন যাবত মাছ ধরেন? সারা জীবন। এই জেলে পড়ায় কতদিন? বহু বছর। বাঁশের মাচার ঘর বেঁধেছেন অনেকেই, কিন্তু কিছু মানুষের এখনো নৌকা ছেড়ে ডাঙ্গায় বা বাঁশের মাচায় ঘর বাঁধার সাধ্য হয়নি। বউ বাচ্চা নিয়ে থাকেন? বাচ্চা কয়টা? আমার বাবা বাচ্চা তো চারটা। চারটা? 4 বাচ্চা, আপনি আর বউ? না বাজান, আমরা এক বাচ্চা নিয়ে থাকি, ছোট। ও, এক বাচ্চা নিয়ে নৌকায় থাকেন? আর বাকিরা? এই যে ওই যে ঘর আছে, ও, সবাই আলাদা নৌকার ঘরে চলে গেছে। তা আপনি ঘরে উঠলেন না কেন? অনেকের ঘর আছে। আপনার ঘর? আমার বাবা হে সম্পদ নাই বাবা। তা ঝড় বৃষ্টিতে কি হয়? কিচ্ছু হয় না বাবা, এর মধ্যেই থাকেন। কি করুন বাবা, আল্লাহই রাখে। আপনি কিছু করেন চাচি? মেলামে বিক্রি করেন? কই বিক্রি করেন? মাছও ধরেন? আপনি তো বড়শি দেন। আর চাচা কি জাল? ও, বড়শি। আপনারা বড়শি, জাল নাই? কেমন লাগে নৌকার জীবন? কিন্তু এই যে ঘরে উঠলেন না, ঘর বাঁধলেন না? বাবা সেই টাকা নাই বাবা। সেদিনের কথা মনে পড়ে। অতীতের সেই সড়ক বেশি দূরে নয়, এখনো চঞ্চল। ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, এক ঘাট থেকে আরেক ঘাটে ছুটে যাওয়া, মাঝ নদীতে ঝড়ের কবলে পড়া কিংবা কুয়াশায় চরে আটকে যাওয়া। ফেরির হকার, ফেরিতে ভাত মাছ ডালের চচ্চড়ি, ঘাটের হোটেলে ইলিশ। এখন মনে করেন যে পর্যটক, যদি কেউ ঘুরতে আসে তাহলে বেচা কিনে হয়, যেদিন আসবে না তখন বেচা কিনে হবে না। ওই সপ্তাহে 1-2 দিনের ব্যাপার। আর ওই সময় তো আপনাদের 24 ঘন্টা? 24 ঘন্টা মনে করো সব সময় বেচা কিনে। এমনকি রেস্টুরেন্ট কমে গেছে না নাকি আরো বাড়ছে? রেস্টুরেন্ট কমছে না? কোলাহল থেমে গেছে পদ্মা সেতু চালু হওয়ার পর। যাত্রীরা দ্রুতগামী গন্তব্যে। পুরনো ঘাট যেন প্রত্নকেন্দ্র। পর্যটন ও দর্শনার্থীরা ছাড়া এদিকে পা ফেলার ফুরসত কই চঞ্চল যাত্রীদের। মামা ঘাট, ঘাটকে কেমন দেখছেন? লঞ্চ ঘাট, ফেরি ঘাট? আমি মোটামুটি যা দেখছি, মোটামুটি ঘাট খুব ফুলফালা ছিল। মানে কটা রুটের লঞ্চ আসতো এখানে? এখানে আসতো আপনার মাঝিখান দিয়ে কাঁঠালবাড়ি, আরলিতে, এই 2 গাড়িতেই আসতো। আবার এখান থেকে 2 গাড়ি চলে যেত। আর ফেরি? ফেরি তো 24 ঘন্টা, ওটা তো কোনো বন্ধ হওয়ার পর তো আর না, এখানে সব ফেরি চলে গেছে। চলে গেছে। ফেরিও নাই, লঞ্চও নাই। এখন তো ট্রলার আর স্পিড বোটের দিন। কিন্তু তারপর ব্যবসা কি অবস্থা আপনাদের? আচ্ছা, মোটামুটি আগের থেকে অনেক কম। মানুষ খেয়ে ব্যস্ত আছে। না, কম কেন? পর্যটক একবার দেখে গেছে যে জিনিস, সেই জিনিস তার দ্বিতীয়বার অনেক কমে আসে। এরপর ঢাকার পরে দেখে কিছু লোক আসে। মানে এটা হচ্ছে যে যাত্রী নির্ভর নাই, পর্যটক নির্ভর। পর্যটক না, সেটা থাকলে তাই না, চাপই থাকতো। সপ্তাহে কয়দিন এই চাপটা থাকে? শুক্র শনিবার দিনের চাপ থাকে। সরকারি বন্ধ ছাড়া মোটামুটি মানুষজন আয় যারা
এছাড়া কোনো অর্থই নাই। মানুষ বেদুইন বা জিপসি হয়ে পথে নামে, পথে নেমে সে আর ঘরে ফিরতে চায় না, সে আরণ্যক হতে চায়। পথে যে সে নামে তখন যে সুরের সঙ্গে সে নিজেকে মিলিয়ে নেয়, যে সুরের হাওয়ায় সে ভাসতে থাকে, সেখানে আমরা দেখব যে ঘরের সঙ্গে এক বিচ্ছেদী যে সুর, সেই সুরেই সে আসলে দোল খায়। একই সঙ্গে সেই সুরে ঘরে ফেরার আকুলতা কাজ করে। মানুষ ঘরে ফিরতেই চায়। মূল কথা হচ্ছে মানুষ পথে নামে, মানুষ নিরুদ্দেশ হতে চায়, কিন্তু মানুষ প্রকৃতিগতভাবেই মূলত ঘরে ফিরবে, ঘরের আকুলতা নিয়েই মানুষ বেঁচে থাকে।